তো বন্ধুরা, আগের এপিসোডে দেখেছিলে যে আমরা এই পর্যন্ত থেমেছিলাম। তো এপিসোডে 2 তোমাদের স্বাগত জানাই। তো আমরা সামনের দিকে যাচ্ছি, চলো। ওপরে উঠতে উঠতে আমাদের স্যার ম্যামরা হয়ে গিয়েছিল সব জব্দ, তাই আমি করিনি কোনো শব্দ। জব্দ হওয়ার কারণ আছে, কারণ সিঁড়িগুলো খুব কম, তো তাই জন্য। মানে কম বলতে খুব কম, 160টা মতন। এই সিঁড়ি উঠে যদি আমরা হয়ে যাই জব্দ, তাহলে কি আমরা করতে পারি কোনো শব্দ? ইমামবাড়া হলো এমন একটি স্থান বা ভবন যেখানে শিয়া মুসলিমরা ইমাম হোসাইন এবং কারবালার শহীদদের স্মরণে শোক সভা, মিলাদ ও ধর্মীয় অনুষ্ঠান পালন করে। এটি মূলত ইমামবাড়ি অর্থে হিসাবে ব্যবহৃত হয়, যেখানে তাজিয়া রাখা হয় এবং মুহররম এর সময় শোক পালিত হয়। যেমন পশ্চিমবঙ্গের নিজামত ইমামবাড়া ও হুগলি ইমামবাড়া বিখ্যাত। একটা সত্যি কথা বলবো বন্ধুরা, আমিও হয়ে গিয়েছি জব্দ, তাই করছি না কোনো শব্দ। হাসবে না কেউ, ঠিক আছে? তারপর যতই জব্দ হই না কেন, আমাদের তো ওপরে উঠতেই হবে, মানে আমাদের টপে উঠতে হবে। তাই আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে জোরে জোরে যেতে লাগলাম। এবারে কিছুটা দূরে যাওয়ার পর আমরা একটি ঘন্টা দেখতে পেলাম। ঘন্টাটা প্রায় অনেক বড়, যেটা ভাবছিলাম যে আমার বন্ধুর গলায় দেওয়ার কথা, কিন্তু এত বড় ঘন্টা ওর গলায় দেওয়া যাবে না, কারণ বাচ্চাটা খেতে পারবে না। আমি এসব কথা বলছি, বন্ধু শুনলে ভাববে কি, তাই এসব না কথা বলে চলো ওপরের দিকে যাওয়া যাক। তারপর আমরা টপে উঠে গেলাম। শুধু ভিউটা দেখো বন্ধুরা, একদম কোটি, মানে লাখ লাখ কোটি কোটি টাকার ভিউ বন্ধুরা, শুধু দেখো। আর ওটা হচ্ছে আমাদের হুগলি ব্রিজ, ঠিক আছে? ওটা হুগলি ব্রিজ, ওখান থেকে ট্রেন যায়। আর এখান থেকে আমি ভিউটা দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর একটা ভিউ দেখো, যেটা নিচ থেকে বোঝা যাচ্ছে না, সেটা ওপর থেকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো কেমন লাগছে একটু কমেন্টে বলবে, ঠিক আছে বন্ধুরা? আর এখানে কী সব উল্টোপাল্টা লেখা আছে, তোমরা আবার পড়তে যেও না, পড়তে গেলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাই তোমরা এড়িয়ে চলো, এই ভিডিওটা এড়িয়ে চলো এখান থেকে, ঠিক আছে? এখানে অল্প করে কিছু শুদ্ধ ভাষায় গালাগালি দেওয়া আছে, কিন্তু তোমরা এগুলো পড়তে যাবে না, এগুলো নোংরা ভাষা তোমরা দেবে না, ঠিক আছে? তারপর এদিকে একটা দাদা হালকা করে বেশি কথা বলছিল, তাই তোমাদের শোনালাম না, না হলে তোমাদের শুনলে মাথাটা মানে ঘুরে যেত। আমরা শুনে তাই আমরা ওপর থেকে পড়ে যাচ্ছিলাম, কিন্তু পড়লে হবে না, তো সবাই মিলে নিচে নামতে হবে। তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিচের দিকে নামতে লাগলাম। তো চলো সবাই মিলে আস্তে আস্তে নামা যাক। এবার আমরা গঙ্গার দিকে যাব, মানে গঙ্গার ঘাটের দিকে আমরা আস্তে আস্তে যাব। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে যেতে লাগলাম। আর কিছু ছাত্রছাত্রীরা অলরেডি চলে গিয়েছে, আর কিছু ছাত্রছাত্রীরা অলরেডি চলে গিয়ে কি ঘুরে আবার চলে আসছে। তাই ওদেরকে বোঝালাম, না শোনা, তোমরা যেও না একা একা। তাই বোঝানোর পর আমরা আস্তে আস্তে যেতে লাগলাম। এবার আমরা আস্তে আস্তে চলে এলাম সেই ঘাটের দিকে। তো ঘাটের দিকে এসে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যে এখানে একটা ঘড়ি, মানে সূর্য ঘড়ি যাকে বলা হয়, ঠিক আছে? সবাই সূর্য ঘড়িকে ভিড় করে দেখছে। চলো আমরাও দেখব সূর্য ঘড়িটা কেমন দেখতে। চলো সামনের দিকে যাওয়া যাক। সূর্য ঘড়ি দেখার জন্য আমরা চলে এলাম এদিকে। তো সূর্য ঘড়িটা হচ্ছে এমন, ঠিক আছে? তোমরা একটু ভালোভাবে দেখো সূর্য ঘড়িটা। দেখার পর আমরা এদিকে ঘুরলাম, দেখি না সবাই সূর্যঘড়ি দেখার জন্য লোকারণ হয়ে আছে। আর এখানেই কাকা কাকিরা এক রোমান্টিক কাজ করছে। তারপর এখান থেকে আমাদের গঙ্গার জল সংগ্রহ করা হলো। তারপর আমার জন্য কিছু নিতে হবে, তাই জন্য আমিও ঘাটে নামার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো চলো ঘাটের দিকে টুকটুক করে নামা যাক। আর নিচে গিয়ে তোমাদের সুন্দর একটা ভিউ তুলে ধরবো, মানে ধরার চেষ্টা করব। সেটা তোমরা মন দিয়ে দেখবে, বুঝতে পারবে, ঠিক আছে? তো নিচে চলে গেলাম। যাওয়ার পর আমরা জল ভরতে লাগলাম আস্তে আস্তে করে।
গঙ্গার ঘাটের নিচের ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ ভিউ। এখানে কারো রাস্তা দেয় না, তাই আমি জল নিতে আসার জন্য নেমেছিলাম। তারপর যে এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি ভাবতে পারলাম না। তো আমাদের জল ভরা হয়ে গিয়েছে, এবার আমরা চলে এলাম ওপরের দিকে। তো চলো এবার আমাদের নেক্সট টার্গেটে যাওয়া যাক। এবার আমরা সবাই ইমামবাড়াকে টাটা বাই বাই করে চলে যেতে লাগলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে। তারপর আমরা চলে এলাম আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে উপন্যাস লিখেছিলেন। উপন্যাসের নামটি হচ্ছে বন্দে মাতারাম। এই বাড়িটি তিনি কিনেছিলেন এবং এখানে তিনি আনন্দমঠ উপন্যাসের অংশ হিসাবে বন্দে মাতারাম রচনা করেন, যা পরে তার বিখ্যাত উপন্যাসের অন্তর্ভুক্ত হয়। তারপর আমরা গুটি গুটি পাই এখানে যা যাবতীয় জিনিস আছে দেখার মতন, তা আমরা ছাত্রছাত্রীরা, স্যার ম্যাডামরা সবাই একসাথে যেতে লাগলাম সামনের দিকে। আর আমাদের শিক্ষক মহাশয় কিছু বলতে চাই এই বিষয়ে। তো শিক্ষক মহাশয় কি বলবে, তো চলো শিক্ষক মহাশয়ের কাছে যাওয়া যাক, বেশি না কথা বলে, ঠিক আছে। তারপর আমরা স্যারের কাছে যেতে লাগলাম গুটি গুটি পায়ে। তো স্যার সামনে আছে, চলো স্যারের দিকে যাওয়া যাক। আর স্যার কিছু বলবে সেটা তোমরা একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে। আমি স্যারের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা শোনো, ঠিক আছে। এখানে বঙ্কিমচন্দ্র বসে বন্দে মাতরম গান লিখেছিলেন এবং তারই একটা স্মৃতি, পুরানো স্মৃতি আমাদের। আর যে ভগ্ন অবস্থা, এর জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি কিছু ব্যবস্থা নেয় সে সম্বন্ধে। হ্যাঁ, অবশ্যই নেবে, সরকার দায়ী, অবশ্যই ব্যবস্থা নেবে, কারণ এত সুন্দর একটা স্থাপত্য। আশা করি পরবর্তীকালে এসে আরও দেখবো বঙ্কিমের অনেক সাহিত্যের নিদর্শন এখানে। হ্যাঁ, অবশ্যই এই বাড়িকে সরকার যাতে সংরক্ষণ করে সেটা আমরা সকলেই চাইবো। তো বন্ধুরা সবাই শুনলে যে এই বাড়িটা সরকার যাতে সংরক্ষণ করে, তা আমরা সবাই চাই। তো এটা সবার পক্ষ থেকে একটা নিবেদন বলতে পারো, সরকার যাতে এই বাড়িটা সংরক্ষণ করে। তো বন্ধুরা সবাই মিলে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোতে লাগলাম, মানে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তার আগে এখানে একটা পাশে গঙ্গা আছে, সেই গঙ্গার সাইডে আমরা যাব, চলো গঙ্গার ঘাটে। তো সবাই মিলে গঙ্গার দিকে যাওয়া হোক, আর সবাই আসছে পেছন পেছন। তো চলো সবাই গঙ্গার দিকে যাওয়া যাক। তো গুটি গুটি পায়ে সবাই চলে গিয়েছে গঙ্গার দিকে, আমি একাই বাকি আছি। চলো গঙ্গার দিকে যাওয়া যাক। এখানে সবাই এসে গিয়েছে আর ফটো ভিডিও করা শুরু করে দিয়েছে। বন্ধুরা গঙ্গার ঘাটের ভিউটা কিন্তু ভালোই লাগছে বলতে হবে কিন্তু বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি ভিউটা তোমাদের সামনে তুলে ধরছি, কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে। তারপর আমরা গঙ্গার ঘাটকে টাটা বাই বাই করে দিলাম। তো বন্ধুরা এবার আমাদের ফিরে যাওয়ার পালা। এই দিনটার জন্য আমাদের 1 বছর ধরে অপেক্ষা করতে হয়, আর এই দিনটা যে কত সুন্দর মজা হয়, কত আনন্দ হয়, মানে এক জায়গায় থেকে থেকে একটা বাইরের দিকে গেলে কত সুন্দর একটা মজা হয় বলে বোঝাতে পারবো না। তো শুভরাত্রি বন্ধুরা।